আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে দাসপাড়া উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আমানুল্লাহ খান, সহকারী শিক্ষক, দাসপাড়া উচ্চ বিদ্যালয়, রামগঞ্জ, লক্ষ্মীপুর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানব একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা আবশ্যক এবং এই গুণগুলোর সাথে আরও কি কি বিষয় জড়িত রয়েছে এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। প্রথমে আমরা জানব বাক্য কি। বাক্য হচ্ছে দুই বা তার অধিক পদ যখন একত্রিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে কি বলে? বাক্য বলে। ভাষার মূল উপকরণই হচ্ছে বাক্য। আর বাক্য গঠনের ক্ষেত্রে বাক্যের মূল উপাদান হচ্ছে শব্দ। এই বাক্য যখন একটি সার্থক বাক্যে পরিণত হয় তার তিনটি গুণ থাকতে হয়। এই তিনটি গুণ কি কি? একটি হচ্ছে আকাঙ্ক্ষা, তারপর হচ্ছে আসক্তি, 3 নম্বরে হচ্ছে যোগ্যতা। আকাঙ্ক্ষা মানে হচ্ছে ইচ্ছা বা কোনো কিছু কামনা, বাসনা। আকাঙ্ক্ষা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা, কামনা, বাসনা এই জাতীয়। তো বাক্যের আকাঙ্ক্ষা বলতে কি বোঝায়? বাক্যের আকাঙ্ক্ষা হচ্ছে যে একটা পদ বলার পর আরেকটা পদ, এভাবে একটা পদ শোনার পর আরেকটা পদ শোনার যে ইচ্ছা, এই ইচ্ছাটাকে বলা হয় আকাঙ্ক্ষা। যেমন একটা উদাহরণ যদি আমরা দেই, স্কুল ছুটির পর বাড়ি গিয়ে। তুমি তোমার বন্ধুকে বললে যে আজকে স্কুল ছুটির পর বাড়ি গিয়ে। এখন এই বক্তব্যটা কি সম্পূর্ণ হয়েছে? না, সম্পূর্ণ হয়নি, আরো কিছু অংশ বাকি রয়েছে। তখন তোমার বন্ধুর মনে প্রশ্ন আসবে, স্কুল ছুটির পর বাড়ি গিয়ে কি করবে তুমি? ফুটবল খেলবে, টিভি দেখবে, অথবা অন্য কোনো কাজ যাবে, বা বেড়াতে যাবে, বা ঘুরতে যাবে? সেইটা তার জানার মনে, তার মনের মধ্যে ইচ্ছা জাগ্রত হবে জানার জন্য বা শোনার জন্য। এই যে একটা পদের পর আরেকটা পদ শোনবার যে ইচ্ছা, এটাকে বলা হয় আকাঙ্ক্ষা। আসক্তি। আসক্তি মানে হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস। সুশৃঙ্খল পদবিন্যাস। অনেকে এটাকে আসক্তি বলে। এটা কিন্তু আসক্তি না। আসক্তি হলে ক এবং ত থাকবে, এখানে ক এবং ত না। এখানে বিষয়টা হচ্ছে ত দুইবার একত্রে যুক্ত হয়ে কি হয়েছে? আসক্তি। আসক্তি অর্থ হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস। বাক্যের আসক্তি হচ্ছে বাক্যের পদগুলোকে এলোমেলো না করে যেই বাক্যটা, বাক্যের মধ্যে যেই পদটা যেখানে বসার প্রয়োজন বা বসানো প্রয়োজন, সেই পদটিকে সেখানে বসানো, সুন্দরভাবে সাজানো, এটাই হচ্ছে আসক্তি। যেমন উদাহরণ যদি আমরা দেখি, করোনায় আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। এটা হচ্ছে একটি সুন্দর বাক্য, পরিপূর্ণ বাক্য। কিন্তু এই বাক্যটাকে যদি এলোমেলো করে লিখি, আমাদের চলা স্বাস্থ্যবিধি উচিত করোনায় মেনে, তাহলে এই কথাটা যদি আমরা এলোমেলোভাবে কারো নিকট ব্যক্ত করি বা প্রকাশ করি, তখন শ্রোতা কি করবে? আমার এই বক্তব্যটাকে সে সঠিকভাবে বুঝতে পারবে না, অর্থটা তার কাছে সম্পূর্ণ হবে না। এজন্য বাক্যের মধ্যে পদগুলোকে কি করতে হবে? সুন্দরভাবে সাজিয়ে বাক্যটা কি করতে হবে? বলতে হবে বা প্রকাশ করতে হবে বা লিখতে হবে। তাহলে অপর ব্যক্তি
তখন কি করতে পারবে, সেই বাক্যটাকে সম্পূর্ণভাবে বুঝতে পারবে, মনের ভাবটা সুন্দরভাবে প্রকাশ করতে সক্ষম হবে। 3 নাম্বার যে গুণটি সেটি হচ্ছে যোগ্যতা। যোগ্যতা, বাক্যের যোগ্যতা কি? বাক্যের যোগ্যতা হচ্ছে বাক্যের যে ভাব এবং ভাবের সাথে অর্থের মিল। যোগ্যতা মানে হচ্ছে, বাক্যের মধ্যে যোগ্যতা মানে হচ্ছে ভাবের সাথে অর্থের মিল থাকা। যেমন পাখি আকাশে উড়ে, পাখি আকাশে ওড়ে, এই বাক্যের মধ্যে পাখি কি আকাশে উঠতে পারে? হ্যাঁ, উঠতে পারে। কিন্তু এখন যদি বলা হয়, এই পাখির পরিবর্তে যদি বলা হয় যে গরু আকাশে উড়ে, তাহলে আমি শুধু বললাম, একটি বাক্য লিখলাম বা বললাম, তাহলে কি হয়ে গেল? না, আমার এই বাক্যের যে ভাবের সাথে অর্থের ঠিক কি থাকতে হবে? মিল থাকতে হবে, সমন্বয় থাকতে হবে, তবেই এই বাক্যটি একটি সার্থক বাক্য হবে। ভাবে গরু কখনো আকাশে উঠতে পারে না, স্বাভাবিকভাবে যে ভাবের সাথে অর্থের মিল থাকতে হবে। তাহলে বাক্যের যে 3টি গুণ, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই 3টা বিষয় সম্পর্কে আমরা জানলাম। এখন এই 3টা গুণের যদি কোনো একটা গুণ যদি কমতি থাকে বা ঘাটতি থাকে কোনো বাক্যে, তাহলে এই বাক্যটি পরিপূর্ণ সার্থক বাক্য হবে না। একটি বাক্যকে সার্থক বাক্য হতে হলে এই 3টি গুণ থাকা আবশ্যক। অবশ্যই থাকতে হবে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। যদি এর কোনো একটি কমতি হয়, যদি যোগ্যতা নষ্ট, এই যেমন এই বাক্যে গরু আকাশে ওড়ে, এই বাক্যের যোগ্যতা নষ্ট হয়ে গেছে। কিংবা করোনায় আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত, এই বাক্যে যদি আমরা এলোমেলো করে লিখি আমাদের চলা স্বাস্থ্যবিধি উচিত করোনায় মেনে, অর্থাৎ এই বাক্যের যে আসক্তি বা সুশৃঙ্খল যে পদবিন্যাস, এটা নষ্ট হয়ে গেছে। ঠিক একইভাবে স্কুল ছুটির পর বাড়ি গিয়ে যদি বলো, তাহলে বাক্যটা সম্পূর্ণ হয় না। তাহলে কি করতে হবে? বাড়ি গিয়ে কি করবো? ফুটবল খেলবো বা অন্য কোনো কাজ, সেটা আমরা বলতে পারি। তাহলে বাক্যটা সম্পূর্ণ হবে। এই 3টা যদি গুণ থাকে বাক্যের মধ্যে, তাহলে বাক্যটা কি হবে? সার্থক বাক্য হবে। এবার আমরা জানবো যে বাক্যের যে 3 নাম্বার যে গুণ, যোগ্যতা, এই যোগ্যতা অর্জন করতে হলে আরো কিছু বিষয় জানতে হয়। এই বিষয়গুলো কি কি? যোগ্যতার সাথে জড়িত বিষয় হচ্ছে 6টি। কি কি? রীতিসিদ্ধ অর্থবাচকতা, দুর্বোধ্যতা, উপমার ভুল প্রয়োগ, বাহুল্য দোষ, বাগধারার শব্দ পরিবর্তন, গুরুচণ্ডালী দোষ। এই যে বিষয়গুলো যোগ্যতার সাথে জড়িত, আমরা এখন এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জানবো। যেমন রীতিসিদ্ধ অর্থবাচকতা, এটা থাকতে হবে। কোনো বাক্যের যোগ্যতা অর্জন করতে হলে কি করতে হবে? রীতিসিদ্ধ অর্থবাচকতা থাকতে হবে। যেমন একটি উদাহরণ হচ্ছে তৈল। এই যে শব্দটা তৈল, এই তৈল শব্দটার 2 ভাবে অর্থ হতে পারে। একটি হচ্ছে রীতিসিদ্ধ অর্থ। রীতিসিদ্ধ অর্থ হচ্ছে কি? যে তিল জাতীয় স্নেহ পদার্থ, এটা হচ্ছে রীতিসিদ্ধ অর্থ। অর্থাৎ এই তৈল শব্দটা বলতে এই অর্থে ব্যবহার হয়ে থাকে, বা তিল জাতীয় স্নেহ পদার্থ বা তিল জাতীয় কোনো শস্যের রস, এই অর্থে। কিন্তু এই অর্থটা, এই তিল শব্দের আরেকটি অর্থ রয়েছে, সেটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়জাত অর্থ। প্রথমটা আমরা লিখলাম রীতিসিদ্ধ অর্থ, কিন্তু এখন হচ্ছে প্রকৃতি এবং প্রত্যয়জাত অর্থ। প্রকৃতি এবং প্রত্যয়জাত অর্থ, এটা কি অর্থে ব্যবহার হবে? তৈলটা কি অর্থে ব্যবহার হয়? তিল থেকে নির্গত, তিল থেকে নির্গত রস।
তাহলে প্রকৃতি এবং প্রত্যয়জাত অর্থ হচ্ছে শুধুমাত্র তিলকে বোঝাবে, আর রীতিসিদ্ধ অর্থ হচ্ছে এটা তিল হতে পারে, সয়াবিন হতে পারে, জলপাই হতে পারে, অথবা অন্য যে কোনো কিছুর যে শস্যের যে রস, যে এক জাতীয় স্নেহ পদার্থ, সবগুলোকে একত্রে বোঝায় তৈল। এটা হচ্ছে রীতিসিদ্ধ অর্থ। তাহলে আমাদের কি করতে হবে? বাক্যের যোগ্যতা অর্জন করতে হলে রীতিসিদ্ধ যে অর্থবাচকতা সেটা থাকতে হবে। প্রকৃতি প্রত্যয়জাত অর্থ ব্যবহার হয় কিন্তু সবসময় নয়, কিন্তু বাক্যের যোগ্যতার ক্ষেত্রে রীতিসিদ্ধ অর্থবাচকতার দিকটি খেয়াল রেখে ব্যবহার করতে হবে। দুর্বোধ্যতা, 2 নম্বর যে বিষয়টি হচ্ছে যোগ্যতার সাথে সংশ্লিষ্ট বিষয় দুর্বোধ্যতা, অর্থাৎ বাক্যের মধ্যে দুর্বোধ্য শব্দ পরিহার করতে হবে, যাতে শ্রোতার নিকট কি করতে পারে, কোনো পদ বা শব্দ বাক্যটি কি হয়, সুস্পষ্ট হয়, বোধগম্য হয়, সহজ সরল প্রাঞ্জল হয়। এজন্য কি করতে হবে? দুর্বোধ্য শব্দ পরিহার করতে হবে। যেমন একটি বাক্য এখানে উদাহরণ দেওয়া আছে, তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো। এই যে শব্দটা রয়েছে প্রপঞ্চ, এই শব্দের প্রপঞ্চ শব্দের অর্থ হচ্ছে প্রতারণা, কাউকে ঠকানো। কিন্তু যদি প্রপঞ্চ শব্দটা ব্যবহার করা হয় তাহলে অনেকের নিকট এই শব্দটি বোধগম্য হবে না। এজন্য কি করতে হবে? অধিক সহজ সরল, যাতে সবাই বুঝতে পারে এমন শব্দ প্রয়োগ করতেই হবে। তাহলে আমরা যদি প্রপঞ্চ শব্দের পরিবর্তে প্রতারণা ব্যবহার করি তাহলে বাক্যটি কি হবে? অধিক বোধগম্য হবে। 3 নম্বর বিষয় হচ্ছে উপমার ভুল প্রয়োগ। অর্থাৎ আমরা যখন উপমা ব্যবহার করব, উপমা ব্যবহার করার ক্ষেত্রে কি করতে হবে? যে ভুল প্রয়োগ করা যাবে না, ভুল প্রয়োগটা পরিহার করতে হবে, সঠিকভাবে প্রয়োগ করতে হবে, উপমা সঠিকভাবে প্রয়োগ করতে হবে। যেমন এখানে উদাহরণ রয়েছে, আমার হৃদয় মন্দিরে আসার বীজ উপ্ত হলো। এই যে এখানে একটা বিষয়, বীজ উপ্ত হলো, বীজ বপন করা বা উপ্ত, এটা কোথায় হয়ে থাকে? এটা সাধারণত হয়ে থাকে কোথায়? খেতে, খেতে বা ক্ষেত্রে। এখন মন্দিরের শব্দটা ব্যবহার করা হলেও কি হবে? উপমার ভুল প্রয়োগ হবে। এই ভুল প্রয়োগটা পরিহার করতে হবে। কি করতে হবে? সঠিক শব্দ ব্যবহার করতে হবে। আমার হৃদয় ক্ষেত্রে বা আমার হৃদয় খেতে আশার বীজ উপ্ত হলো, তাহলে কি হবে? উপমাটা সঠিক হবে। 4 নম্বর যে বিষয়টি হচ্ছে, 4 নম্বর বিষয় হচ্ছে বাহুল্য দোষ। বাহুল্য দোষ মানে হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুর ব্যবহার করা। যেমন সভায় সব আলেমগণ উপস্থিত ছিলেন, সভায় সব আলেমগণ উপস্থিত ছিলেন। তাহলে এই বাক্যের মধ্যে আমরা যদি লক্ষ্য করি, এখানে আছে সব, আবার এখানে রয়েছে গণ, দুটো শব্দই বহুবচনকে বোঝায় বা বহুবচন বাচক। তাহলে 2 বার বহুবচন ব্যবহারটা প্রয়োজনের অতিরিক্ত, শুধু বহুবচন নয়, যে কোনো শব্দই, অর্থাৎ যেটা প্রয়োজনের বাইরে একবার ব্যবহার করার পর যদি বিষয়টা স্পষ্ট হয়ে যায় তাহলে দ্বিতীয়বার আবার ব্যবহার করাটা কি হয়? প্রয়োজনের অতিরিক্ত হয়ে যায়। তাহলে বাহুল্য দোষ মানে হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার। এটা কি করতে হবে? বাক্যের পরিহার করতে হবে। যদি পরিহার করা না হয় তাহলে বাক্যের যোগ্যতা নষ্ট হয়ে যাবে। 5 নম্বর যে বিষয়, বাগধারার শব্দ পরিবর্তন। আমরা অনেক সময় কথায় বা আমাদের ভাষা প্রয়োগ করার ক্ষেত্রে বা আমাদের মনের ভাব প্রকাশের ক্ষেত্রে আমরা কি করি? বাগধারা ব্যবহার করে থাকি। ঠিক এমনই একটি উদাহরণ হচ্ছে অরণ্যে রোদন। অরণ্যে রোদন, এটার অর্থ হচ্ছে কি? বৃথা আবেদন বা বৃথা চেষ্টা, আবার নিষ্ফল আবেদন বলতে পারি আমরা। তাহলে এটা এই অর্থে আমরা ব্যবহার করি। কারো কাছে কোনো কিছু আমরা আবদার করলাম বা চাইলাম, কিন্তু যদি সেটা কি হয়, চাওয়ার পর সেটা মানে অনর্থক হয়ে যায়, শুধু শুধু এই চাওয়ার কোনো মানে হয় না, তখন সেটাই হয় কি? অরণ্যে রোদন, কোনো কিছু বৃথা চেষ্টা করা বা নিষ্ফল আবেদন করা। এই অরণ্যে রোদন যে বাগধারাটি, যদি আমরা এই শব্দটা অরণ্য, আমরা যদি এটা প্রতিশব্দ আমার নিজের মতো করে, আমি আমার মতো করে যদি বাগধারা শব্দটাকে পরিবর্তন করে বসিয়ে দেই,
যে অরণ্য মানে হচ্ছে বন আর রোদন মানে হচ্ছে ক্রন্দন, তাহলে বনে ক্রন্দন এটা আমি আমার নিজের মতো করে ব্যবহার করতে পারবো না। বাগধারা শব্দ যা আছে তাই প্রয়োগ করতে হবে, নিজের মতো করে শব্দ পরিবর্তন করা যাবে না। যদি করা হয় তাহলে বাক্যের যোগ্যতা নষ্ট হয়ে যাবে। সবশেষ যে যোগ্যতার সাথে সংশ্লিষ্ট বিষয় হয়েছে গুরুচণ্ডালী দোষ। গুরুচণ্ডালী দোষ মানে হচ্ছে তৎসম শব্দের সাথে দেশীয় শব্দের কিংবা চলিত ভাষার সাথে সাধু ভাষার সংমিশ্রণ ঘটানো। আমরা যখন বাক্যের মধ্যে যে একটা সাধু ভাষার শব্দ ব্যবহার করলাম, আরেকটা চলিত ভাষার শব্দ ব্যবহার করলাম, কিংবা একটি তৎসম শব্দ ব্যবহার করলাম, পাশে আরেকটি অতৎসম বা দেশীয় শব্দ ব্যবহার করলাম, তখন কি হলো? দুইটা সংমিশ্রণে কি হয়ে গেল? গুরুচণ্ডালী দোষ হয়ে গেল। আর যদি গুরুচণ্ডালী দোষ হয়ে যায় তাহলে বাক্যের যোগ্যতা নষ্ট হয়ে যায়। এজন্য কি করতে হবে? গুরুচণ্ডালী দোষ যেটা রয়েছে সেটা কি করতে হবে? পরিহার করতে হবে। উদাহরণ এখানে রয়েছে গরুর গাড়ি, এই দুইটাই কি হবে? দেশীয় শব্দ, মানে অতৎসম শব্দ, এটা সঠিক শব্দ, এই শব্দটা মিশ্রণ হয়নি। কিন্তু যদি আমরা এটাকে কি করি যে গরু আর হচ্ছে শকট, শকটটা হচ্ছে তৎসম, ঠিক আছে, এটা দেশীয় যদি বলি আমরা, বা অতৎসম যদি বলি এটাকে, তাহলে অতৎসম শব্দের সাথে যখন তৎসম শব্দ মিলে যায়, সংমিশ্রণ হয়ে যায়, তখন সেটা হচ্ছে গুরুচণ্ডালী দোষ। গরুর শকট বলা যাবে না, বলতে হবে গরুর গাড়ি, ঠিক আছে। তাহলে এটা যখন বলবো আমরা গরুর গাড়ি, তখন সেটা হচ্ছে গুরুচণ্ডালী পরিহার করলাম, গুরুচণ্ডালী দোষ হলো না। আর যদি বলি গরুর শকট, মিশ্রণ করে ফেললাম, গুরুচণ্ডালী দোষ হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা যে বাক্যের যে সমস্ত গুণগুলো রয়েছে এই গুণগুলো তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটু রিপিট করছি যে একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকতে হবে। একটি হচ্ছে আকাঙ্ক্ষা, আরেকটি হচ্ছে যোগ্যতা, আরেকটি হচ্ছে আসক্তি। এই তিনটি গুণ থাকতে হবে। আকাঙ্ক্ষা মানে হচ্ছে ইচ্ছা, শোনবার ইচ্ছা, একটা পদের পর আরেকটা পদ শোনবার ইচ্ছা। আসক্তি মানে হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস, বাক্যের পদগুলোকে সুন্দরভাবে সাজানো। যোগ্যতা, যোগ্যতা মানে হচ্ছে বাক্যের ভাবের সাথে অর্থের মিল থাকা, বাক্যের সঠিক শব্দ প্রয়োগ করা যাতে ভাবের সাথে অর্থের মিল থাকে, এটাই হচ্ছে কি যোগ্যতা। এছাড়া যোগ্যতার সাথে আরো কিছু বিষয় সংশ্লিষ্ট রয়েছে, যেমন রীতিসিদ্ধ অর্থবাচকতা, এটাকে আমরা রীতিসিদ্ধ অর্থ ব্যবহার করতে হবে। 2 নম্বর হচ্ছে দুর্বোধ্যতা, এটা পরিহার করতে হবে। উপমার ভুল প্রয়োগ, এটা পরিহার করতে হবে। বাহুল্য দোষ, এটাও পরিহার করতে হবে। বাগধারা শব্দ পরিবর্তন নিজের ইচ্ছা মতো করা যাবে না, এটাও পরিহার করতে হবে। গুরুচণ্ডালী দোষ, এটাও পরিহার করতে হবে। যদি আমরা এই দোষগুলো পরিহার করতে পারি তাহলে বাক্যের যোগ্যতা রক্ষা পাবে। আর যদি আমরা সেটা করতে না পারি বাক্যের যোগ্যতা নষ্ট হয়ে যাবে, বাক্যটি সার্থক বাক্যে হবে না। শুধু যোগ্যতা না, আরো যে বিষয় রয়েছে আকাঙ্ক্ষা এবং আসক্তি, এই গুণগুলো যদি কোনো বাক্যের কম থাকে বা না থাকে বা ঘাটতি থাকে তাহলেও বাক্যটি কি হবে না? সার্থক বাক্য হবে না। তাহলে একটি বাক্যকে সার্থক বাক্য হিসেবে গড়ে তুলতে হলে বা প্রয়োগ করতে হলে আমাদের কি করতে হবে? এই বিষয়টি খেয়াল রেখে মেনে চলতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা আজকের যে আলোচনা বাক্য প্রকরণ, যে বাক্যের যে সার্থক বাক্যের যে 3টি গুণ এবং এর সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো তোমরা অনুধাবন করতে পেরেছো। আর এই ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।